মমতা বন্দ্যোপাধ্যায় তো আগেও বলেছিলেন, হাম ইয়ে কর দেগা, হাম উহা ধর্ণা দেগা, নেহি করনে দেগা। আজকে সবই তো হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন শুধু সময়ের অপেক্ষা। উনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন, তাদের পূর্বপুরুষ, পুরো তৃণমূলের গোষ্ঠী কেউ আটকাতে পারবে না। সেই অনুশোচনা আজকে নিশ্চয়ই আজকের রাতটা ওনাকে খাবে এবং আজকের রাতটা উনি ঘুমোতে পারবেন না। নিচে তার কলার ধরে হিড় করে বাড়ি থেকে বের করে নিয়ে আসুন। তাদেরকে প্রশ্ন করুন, ভাই ঘটতো 24 ঘন্টার মধ্যে তার অবস্থা খারাপ হয়ে যেত। পশ্চিমবঙ্গে হবে যে কটা অপারেশন হয় ইলেকশনের দিনে, সাপ্লাই কোথা থেকে আসে? গুলশান কলোনি। ম্যান পাওয়ার কোথায়? গুলশান কলোনি। গুলশান কলোনি সরবে, কেএমসির প্রত্যেকটা ওয়ার্ড বিজেপি জিতবে। গুলশান কলোনি সরবে, এরকম গুলশান কলোনি আরো বানিয়ে রেখেছে পশ্চিমবঙ্গে। এই গুলশান কলোনি সরে যাবে, এসআইআর হবে, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল মুছে যাবে। দেখুন, ওয়াকফ আইন নিয়ে নয়, আপনি একটার পর একটা ঘটনা যদি দেখেন যেটা সাধারণ মানুষের স্বার্থে, যে কোনো জিনিস তার মধ্যে যদি লজিক্যাল কোনো জায়গা থেকে থাকে, সেই জায়গাতে আপনি ঠিক উল্টো একটা চিত্র দেখবেন। পশ্চিমবঙ্গের যতগুলো আইনজীবী তারা গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে ধর্ণা দিচ্ছে, তারা গিয়ে তার বিরোধিতা করছে, সেখানে গিয়ে স্টে চাইছে, এবং তারপরে আলটিমেটলি আমরা দেখি যে মহামান্য আদালত সেই স্টে তুলে দেওয়া হোক বা হাইকোর্টের যে পূর্ববর্তী রায় প্রদান করা, সেই রায়কেই কিন্তু বহাল রেখেছে বিভিন্ন ক্ষেত্রে। তো আমার একটা জিনিস অদ্ভুত লাগে, সেটা হচ্ছে যে এটা পশ্চিমবঙ্গের জন্যে কোথাও একটা খুব অপমানজনক। সাধারণ মানুষ বুঝতে পারছে যে যখন একটা রায় মানুষের ভালোর জন্যে হচ্ছে, কোথাও গিয়ে সাধারণ মানুষের কল্যাণের জন্য হচ্ছে, সেইটাকে একটা অন্য ইঙ্গিত দেখিয়ে, অন্য ভাবধারার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়ে কোথাও একটা গুলিয়ে দেওয়ার এই কনফিউশন পলিটিক্স, এই কনফিউশন পলিটিক্সে পিএইচডি করে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছে আমরা যদি কনফিউজ করে পাবলিককে একটা সিম্প্যাথি অর্জন করা যায়, আর সেখান থেকে যদি ভোটটাকে এনক্যাশ করা যায়, এইভাবে উনি ভোটের বৈতরণী পার করতে পারবেন না। পুজোর পরেই রাজ্যে হচ্ছে এসআইআর, তাহলে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির কোনো হুঁকারই তো কাজে লাগলো না। মমতা বন্দ্যোপাধ্যায় তো আগেও বলেছিলেন, হাম ইয়ে কর দেগা, হাম উহা ধর্ণা দেগা, নেহি করনে দেগা। আজকে সবই তো হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন শুধু সময়ের অপেক্ষা। উনি টেলিভিশনে দেখবেন এসআইআর হয়ে গেল, ওনার জালি ভোটার সবকটাকে পশ্চিমবঙ্গ থেকে ঘাড় ধরে বের করে দেওয়া হলো। তারপরে দেখবেন নির্বাচন হলো, নির্বাচন হওয়ার পরে ভারতীয় জনতা পার্টির সরকার এলো, উনি ঠুটো দেখতে থাকবেন। আর যত রকম চিল্লানি আপনি আগেও দেখেছেন, সবকটা বিফলে গেছে। এইবারেও একই ঘটনা ঘটবে। উনি তো আগেও বলেছিলেন উনি নাকি আদালত মানেন না, উনি আইন মানেন না। তো উনি তো কিছুই মানেন না। তো আজকে কি হয়েছে? উনি মানুক না মানুক তাতে কিছু যায় আসে না। কারণ আইন আইনের পথে চলবে। এসআইআর হবে। যত জালি ভোটার তারা এই ভোটার তালিকা থেকে বাদ যাবে। যে ভোটারকে পাওয়া যাচ্ছে না সেই ভোটার বাদ যাবে। যে ভোটার অন্যত্র চলে গেছে সেই ভোটার বাদ যাবে। যে ভোটারের ডুপ্লিকেট এন্ট্রি আছে সেই ভোটার বাদ যাবে। এসআইআর করাতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন, তাদের পূর্বপুরুষ, পুরো তৃণমূলের গোষ্ঠী কেউ আটকাতে পারবে না। এসআইআর হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় হারছে। উনি তো বললেন যে এসআইআর করতে 2 থেকে 3 বছর সময় লাগে, সেখানে কি করে 2 থেকে 3 মাসের মধ্যে এসআইআর করা সম্ভব? দেখুন, যে কোনো এসআইআর এর ঘটনা যেটা আছে, ইলেকশন কমিশন এই এসআইআর করাবে। নির্বাচন কমিশন তারা নিয়ম বিধি মেনেই এই এসআইআর লাগু করবে। আমাদের বক্তব্য হচ্ছে, আমাদের দাবি হচ্ছে এসআইআর ছাড়া নির্বাচন হবে না। তার কারণ পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, ভুয়ো ভোটারে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বুথে আজকে ভুয়ো ভোটার ভর্তি হয়ে গেছে। আমাদের বক্তব্য হচ্ছে ভুয়ো ভোটার বাদ দিয়ে অ্যাকচুয়াল যারা ভোটার তারা নির্বাচন করুক, তাদের ভোট পাই, সেই ভোটে
সেই নির্বাচনে যাই রেজাল্ট আসুক না কেন আমরা মাথা পেতে নেব, কিন্তু ভুয়ো ভোটারদের দিয়ে নির্বাচন হবে এবং আপনি আপনার ভোট দিতে যাবেন, বলবেন অন্য কোনো ভোটার আপনার ভোট দিয়ে চলে গেছে, এই নির্বাচন আমরা অ্যাকসেপ্ট করব না। নেপালের যে ভয়াবহ পরিস্থিতি আমরা দেখছি, উত্তরকন্যায় বসে মমতা ব্যানার্জি বলছেন যে আমি ওদের শান্তি কামনা করি, কিন্তু ওনার রাজ্যে বা ওনার দেশের যে কোনো পরিস্থিতিতে ওনাকে তো এত তাড়াতাড়ি সরব হতে দেখা যায় না। উনি ওনার রাজ্য নিয়ে তো টেন্স নয়, উনি খুব ভালো করে জানেন যে আজকে পশ্চিমবঙ্গের যাই হয়ে যাক না কেন ওনার একটা স্পেসিফিক ভোট ব্যাংক আছে, যে ভোট ব্যাংকটা উনি ভাবছেন 30% এগিয়ে। ওনার যারা বিধায়ক আছেন সেই বিধায়করা বলেছে আমরা এত পার্সেন্ট কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, সেটা আমরা আগে শুনেছি। তো উনি প্রথম থেকেই বলছেন ওনার নাকি কয়েক পার্সেন্ট ভোট ব্যাংক অলরেডি রেডি, সেই ভোট ব্যাংক উনি নাকি ওইখান থেকে ক্যালকুলেশন শুরু করেন। তো আলটিমেটলি উনি বলতে চাইছেন ওনার স্পেসিফিক একটা ভোট ব্যাংক উনি কিনে রেখেছেন, সেখানে পশ্চিমবঙ্গের মানুষ আজকে তলিয়ে যাক, পশ্চিমবঙ্গের শিক্ষকরা দিনের পর দিন রাস্তায় থাকুক, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা যারা দিনের পর দিন ডিএর জন্য আজকে হাহাকার করছে তারা হাহাকার করুক, আর কোনো যায় আসবে কেন? আজকে আপনার শিক্ষক নিগ্রহ থেকে শুরু করে, আজকে ছাত্র মৃত্যু থেকে শুরু করে, আজকে আপনার যে কোনো ব্যক্তি, আপনি স্বাস্থ্য যাবেন, আরজি কর আমরা দেখেছি, পশ্চিমবঙ্গে দেখেছি। আরজি করের ঘটনার পরেও পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা নিয়েছে কি? 2 বছর আগে এই যাদবপুরে একটি ছাত্র মৃত্যু হয়েছে, তারপরে শিক্ষা নিয়েছে কি? এখনো পর্যন্ত আমরা দেখছি যে ওয়েবেল, সেই ওয়েবেলের নাকি সমস্ত কাগজপত্র রেডি হয়ে গেছে, টেন্ডার ফ্লোট হয়ে গেছে, যে টাকা বরাদ্দ হওয়ার কথা, সরকারের দেওয়ার কথা এই সিসিটিভি লাগানোর জন্য, তারা দিল না। কেন দিল না? এর দায় রাজ্য সরকার নেবে না কেন? তার মানে আজকে যে মৃত্যু হলো সেই মৃত্যুর তদন্তে যদি অন্য কোনো ক্ল্যারিটি না চলে আসে, ক্ল্যারিটি না পাই এবং সিসিটিভির অভাবে যদি আজকে না পাই, তাহলে কিন্তু আজকে এই পুরোপুরি মুখ্যমন্ত্রী দায়ী হবে এটার জন্য, এটাই বলার। মুখ্যমন্ত্রীর কথায় ওনাকে প্রতিদিন অসম্মান করা হয়, কিন্তু উনি সব সহ্য করে রয়ে গেছেন, কারণ উনি যদি চলে যান তাহলে উনি যা করেছে, করছে বা করবে সেটা লুটেরালা লুটে নেবে এবং বাংলাকে নাকি গুজরাটে পরিণত করবে। আপনি বলতে চাইছেন মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়? না না, লম্বা দাড়ি, সাদা দাড়ি, রবীন্দ্রনাথ, কে বলেছিল? রবীন্দ্রনাথের ছবি পোড়াচ্ছে যে দলের যুব মোর্চার কর্মীরা, আমি তো জানি ওটা তৃণমূল ছাত্র পরিষদ। তাহলে অপমান কারা করছে, কাকে করছে একবার দেখুন। বাঙালি বাঙালি বাঙালিয়ানা বলে এত চেঁচামেচি হচ্ছে, রবীন্দ্রনাথের ছবি পোড়াবেন আর আপনি বলবেন আপনাকে সম্মান দেওয়া হবে? আপনি কোন সম্মান এক্সপেক্ট করছেন? পশ্চিমবঙ্গের বুকে যদি কেউ সবার প্রথমে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে গালাগাল দিয়ে থাকে, কুরুচিকর মন্তব্য করে থাকে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী। আর এই মুখ্যমন্ত্রী বলার পর থেকে সমস্ত তাদের নেতা মন্ত্রীরা, রাষ্ট্রপতি, মহিলা রাষ্ট্রপতিকেও অপমান করতে ছাড়েনি আজকে ওনার বিধায়করা। আশকারা পায় কোত্থেকে? মুখ বলছে মুখ্যমন্ত্রী যখন বলতে পারে তাহলে আমরা তো বলতেই পারবো। তো উনি যখন প্রধানমন্ত্রীকে অপমান করেন, উনি যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমান করেন, উনি যখন আজকে কেন্দ্রীয় মন্ত্রীকে অপমান করেন, আজকে একটা কেন্দ্রীয় মন্ত্রী তার কনভয়কে আজকে আটকালেন, তো এই অপমানগুলো সেটা কিন্তু সারা মানুষ দেখছে পশ্চিমবঙ্গের। আমরা কদিন আগে দেখেছি যে তৃণমূলের যে প্রতিষ্ঠা দিবস ছিল সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধ করার কথা বলা হয়েছিল, কিন্তু বন্ধ না করায় অভিরূপ সাধারণ সম্পাদক যে তাকে, সে অনেক কুকথা বলেছিল উপাচার্যকে, এবং উপাচার্য তাকে সেন্সার করেছে। সেই প্রসঙ্গে ব্রাত্য বসু বলছে এটা হচ্ছে তার ব্যক্তিগত প্রতিহিংসা। মানে একজন শিক্ষামন্ত্রীর থেকে কি আমরা এই ধরনের কথা কাম্য? কি বলছেন? এর আগেও হয়েছে। তৃণমূলের ছাত্র পরিষদের নেতা, সে আজকে উপাচার্য, কেন শুধু এটা নয়, বিভিন্ন কলেজে হচ্ছে, তারা সিনিয়র যারা শিক্ষক আছে তাদেরকে হুমকি দেয়, তাদেরকে বলে যে আপনারা কালকে কলেজে আসতে পারবেন তো, ইউনিয়নটা আমাদের, এই হচ্ছে তাদের হুমকি। যে পশ্চিমবঙ্গে, যে রাজ্যে আপনি দেখছেন আপনার শিক্ষক, যাদেরকে আমরা জানি দেখা হলে পায়ে হাত দিয়ে প্রণাম করি আজও অবধি, আজকে সেই শিক্ষকদের গালাগাল দেওয়া হয়, সেই শিক্ষকদের থ্রেট দেওয়া হয়, আপনি এই কমিটিতে থাকবেন না, এই কমিটি এইভাবে করবেন, এই কমিটির কাজ এইভাবে হবে, আমার কথা না শুনলে আমি বড় নেতাকে বলে দেবো, তৃণমূলের মন্ত্রীকে বলে দেবো, তৃণমূলের মন্ত্রীর আবার ফোন চলে আসে। তাহলে আপনি শিক্ষা ব্যবস্থাকে কিভাবে কন্ট্রোল করবেন? আরে শিক্ষার জায়গাটিকে আগে প্রায়োরিটি কি শিক্ষা, এডুকেশন, না আগে প্রায়োরিটি রাজনীতি? আপনার বাড়ির পাঠিয়েছেন, ফার্স্ট প্রায়োরিটি হবে
রেজাল্ট করবে, ভালো জায়গায় গিয়ে চাকরি পাবে, নাকি ওখানে গিয়ে ঝান্ডা না ঝান্ডা ধরে আপনার বাড়ির ছেলে মেয়েটা ভালো করে পড়াশোনা করে একটা ভালো জায়গায় চাকরি পাক? কোনটা চান? সাধারণ মানুষ যারা বাবা মা গার্জেন পশ্চিমবঙ্গে, তারা এই চিত্র দেখছে, তারা এই চিত্র চায় না। যে কোনো বাড়ির গার্জেনরা কিন্তু এই বিশ্ববিদ্যালয়, এই কলেজে তাদের সন্তানকে পাঠায় পড়াশোনা করার জন্য, ঝান্ডা কাঁধে নিয়ে। আগে নয়। এই আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে তোলাবাজি। এর ভিতরে যতগুলো টেন্ডার হবে কোনো জায়গায় কানেক্টেড সব তৃণমূলের লোক। দেখুন, যারা পড়াশোনা করতে চায় ছাত্ররা কিন্তু এর মধ্যে ঢুকবে না। রাজনীতি হয়তো সমর্থন করতে পারে, কিন্তু ভদ্র বাড়ির ছেলেরা কোনোদিন একটা শিক্ষককে নিগ্রহ করতে পারে না, একটা শিক্ষকের উপরে। বসু বলছেন যে শান্তা দত্ত যিনি উপাচার্য, তিনি রাজ্যপাল ওনাকে নাকি বিশেষ স্নেহ করেন, এবং টুনটুনি, ময়না এই ধরনের কথা বলে কটাক্ষ করছেন। একদম শিক্ষামন্ত্রীর থেকে কি এই ধরনের কথাগুলো কাম্য? শিক্ষামন্ত্রী আর শিক্ষিত নেই। শিক্ষামন্ত্রীর পদে বসার মতো তার এখন আর যোগ্যতা আছে বলে আমার মনে হয় না। আমি শিক্ষকতা যোগ্যতা নিয়ে বলছি না, আমি শিক্ষকতা যোগ্যতা নিয়ে তার প্রশ্ন করছি না। তার যে হাবভাব, উনি যে বিক্রি হয়ে গেছেন, উনি যে সোল্ড অফ, এটা ক্লিয়ার। তার কারণ একটা শিক্ষামন্ত্রীর প্রকৃত তার রূপ হওয়া উচিত, তার সমস্ত সমর্থন প্রথমে প্রাধান্য পাওয়া উচিত যে আমার ছাত্ররা তারা ঠিকমতো পড়াশোনা করতে পারছে কিনা, প্রত্যেক কলেজে স্কুলে একদম সঠিক পরিকাঠামো আছে কিনা, পড়াশোনার শিক্ষার মান ঠিকঠাক আছে কিনা, সেইগুলো কিন্তু সবার আগে প্রায়োরিটি। কিন্তু উনি কি দেখলেন? উনি সমস্ত কিছুকে সাইডে রেখে উনি ওনার নিজের নেত্রীকে খুশি করার জন্য যে বক্তব্য, সেই বক্তব্যই রাখলেন। শিক্ষামন্ত্রীকে একটাই বার্তা দেব, আপনি আপনার নিজের ব্যক্তিত্বটাকে অ্যাটলিস্ট নেত্রীর কাছে বেচে দেবেন না। বেআইনি বেটিং অ্যাপের প্রচার করার জন্য অঙ্কুশ হাজরাকে ইডি তলব করেছে। ডিয়ার লটারির নাম শুনেছেন তো? ডিয়ার লটারির কাজ জানেন তো? আজকে যেখানে বাবা ডিয়ার লটারির মালিক, তা সেখানে নিচের যে টেনিয়াগুলো আছে তারা তো এরকমই কাজ করবে। যেখানে আপনি শিক্ষার মান এরকম জায়গায় ফেলে দিচ্ছেন যে অশিক্ষিত হয়ে থাকুক লোকজন, তাদের কাছে যেটুকু টাকা আসছে সেই টাকাটাও আমরা কিভাবে ঝেড়ে দিতে পারি, চলো লটারির দোকান খোলো, চলো এরকম বিভিন্ন গ্যাম্বলিং অ্যাপ খোলো। তো আজকে এই গ্যাম্বলিং করে সাধারণ মানুষের ক্ষতি হয়েছে। আমরা কখনো চাই না যে কোথাও কোনো মানুষ নেশাগ্রস্ত অবস্থায়, নেশাগ্রস্ত পরিস্থিতিতে ঢুকে যাক এবং তাদের কষ্টার্জিত টাকা এই জুয়ার মাধ্যমে তারা হারাক। কেউ চায় না, কিন্তু রাজ্য সরকার চায়। রাজ্য সরকারের বড় থেকে ছোট নেতা সবাই বলছে যেটুকু আছে শেষ সম্বলটা সেটাকেও এই জুয়ার মাধ্যমে কেড়ে নেয়। তারই প্রতিফলন টপ টু বটম, নেতা থেকে মন্ত্রী, কর্মী এবং বুথের যারা আছে ওদের মেম্বার, তারাও পর্যন্ত এর মধ্যে এখন দেখবেন যুক্ত আছে। যাদবপুরের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী, তিনি একজন অভিনেত্রী, ওনাকে ইডি তলব করেছেন। কুণাল ঘোষ বলছেন যে এটা হয়তো রক্তবীজ 2 এর প্রমোশন, মানে ওর পরিচালক যে আছে সে অনেক এজেন্সিকে ভাড়া করেছে তো প্রমোশনের জন্য, এটাও হতে পারে সেটা সেরকমই কোনো একটা কৌশল। মানে কুণাল বাবু এই কথার মাধ্যমে কি বোঝাতে চাইছেন? আপনার মানে কুণাল বাবুর বক্তব্য হচ্ছে ইডি দপ্তরে মিমি চক্রবর্তী, আর সেটা হচ্ছে ক্যাম্পেন। আজকে যদি এইটাই হয় তাহলে এরকম সিনেমা আমি বলবো আরো কয়েকটা বের হোক, আরো কয়েকটা আমরা এরকম ক্যাম্পেন দেখি, একটার পর একটা ইডি দপ্তরে যাবে। আমরাও নয় সেদিন বলবো এটা তো সিনেমার ক্যাম্পেন করতে গেছিল। ভিতরে যে কি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে মিমি চক্রবর্তীকে, একবার বাইরে বেরোলে জিজ্ঞেস করবেন। আমার বক্তব্য, আহ উনি অভিনেত্রী খুব ভালো, উনি অভিনয় জগতে থাকুন, অভিনয় করুন। আজকে কোথাও মনে হচ্ছে উনি আজকে রাতে যখন ডিনারটি করবেন, আজকে রাতে যখন ঘুমোতে যাবেন, কোথাও না কোথাও মনের মধ্যে এক বিন্দু হলেও অনুশোচনা একটা থাকবে। কেন তৃণমূলের কংগ্রেসে যোগ দিয়েছিলেন এবং কেন তৃণমূল কংগ্রেসের একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ হতে গিয়েছিলেন, সেই অনুশোচনা আজকে নিশ্চয়ই আজকের রাতটা ওনাকে খাবে এবং আজ রাতটা উনি ঘুমোতে পারবেন না।
সুবল সোরেনের পর ফের এক শিক্ষক হারার মৃত্যু, তার নাম সন্তোষ কুমার মিত্র। দেখুন, শিক্ষকের এই মৃত্যু, আমরা বারবার বলছি, পশ্চিমবঙ্গের শিক্ষকদের হাতে আমরা চক ডাস্টার দেখতে চাই, পেন পেন্সিল দেখতে চাই, স্কেল দেখতে চাই, শাসন দেখতে চাই, তাদের বক্তব্য শুনতে চাই, প্রত্যেকদিন সাইকেল স্কুটার নিয়ে স্কুলে ঢোকা, স্কুলে বেরোনো দেখতে চাই। আমরা দেখতে চাই একটা দুটো স্কুলের ছাত্রদের কান ধরে উঠবোস করাচ্ছে, আবার ভালো পরীক্ষায় রেজাল্ট করলে তাদেরকে বুকে আগলে নিচ্ছে, আশীর্বাদ করছে। কিন্তু খুব কষ্ট হয় আজকে প্রথম এইটা দেখতে, যে শিক্ষকদের হাতে আজকে পেন, পেন্সিল, ডাস্টার, চক থাকার কথা, তাদের হাতে আজকে প্ল্যাকার্ড। যাদের থাকার কথা স্কুলে, তারা আজকে রাজপথে ধর্ণা দিচ্ছে। যাদের মুখ থেকে বেরোনোর কথা শিক্ষার বাণী, তাদের মুখ থেকে আজকে আন্দোলনের স্লোগান তুলতে হচ্ছে। এবং যারা আজকে এতটাই অসহায় হয়ে পড়েছে, অনেক শিক্ষকদের আজকে কিন্তু মৃত্যুবরণ করতে হচ্ছে। পশ্চিমবঙ্গের এর থেকে বড় কালো দিন আর হতে পারে না। মুখ্যমন্ত্রী তো বলছেন যে ওনাদের গ্রুপ সির চাকরির ব্যবস্থা করে দেবেন, তাহলে যারা এতদিন শিক্ষকতা করতো তারা এখন স্কুলে ঘন্টা বাজাবে? না, এত পড়াশুনো করে, এত শিক্ষা অর্জন করে, তারা যেখানে শিক্ষকের জায়গায় থাকার কথা, তাদেরকে এখন গ্রুপ সি গ্রুপ ডি চাকরি করতে হবে? ভাই, তার মানে আপনি কনসোলেশন প্রাইজ দিচ্ছেন? প্রথম প্রশ্ন হলো, যারা আজকে টাকা নিয়েছে, আমি তো বলবো যারা ভাই টাকা দিয়ে চাকরি পেয়েছো, সবার আগে যাও, যে তৃণমূল নেতা তোমার কাছ থেকে টাকা নিয়েছে, আপনার কাছ থেকে টাকা নিয়েছে, তার কলার ধরে হিড় হিড় করে বাড়ি থেকে বের করে নিয়ে আসুন। তাদেরকে প্রশ্ন করুন, ভাই টাকা ফেরত দাও। আজকে আমি জানি এরকম প্রচুর, শুনছি সাধারণ মানুষের কাছে, শুনছি যে টাকা দিয়েছে ঘটি বাটি বেচে, টাকা দিয়েছে ব্যাংকের লোন করে, টাকা দিয়েছে বাড়ি জমি বন্ধক দিয়ে, তারা আজকে পথে। আমি তো বলবো, যান কলারগুলো ধরুন সেই তৃণমূল নেতাদের, যাদের টাকা দিয়েছেন, তারা কোথায় আজকে? একটা একটা করে বেরোবে। প্রত্যেকদিন আপনারা নিউজ করবেন, এবারে আপনার এপিসোড রেডি করে রাখুন। নির্বাচনের আগে অবধি একটা একটা করে ভিডিও প্রতিদিন রিলিজ করতে হবে। আজ এই তৃণমূল নেতার বাড়ি কলার ধরে তাদের বের করছে, কারণ তারা টাকা নিয়েছিল পরীক্ষার জন্য, শিক্ষকতার চাকরির জন্য। এই ভিডিও আসবে সামনে, সময়ের অপেক্ষা। ফের আরজি করের ছায়া দেখা যাচ্ছে পাঁশকুড়ার একটি মেডিকেল কলেজে, মেডিসিন দেওয়ার নাম করে যৌন নির্যাতন করা হয়েছে। খুবই দুঃখের, খুবই নোংরা ঘটনা। আজকে পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে বলুন, স্বাস্থ্যের ক্ষেত্রে বলুন, এবং যে কোনো চাকরি ক্ষেত্রে কোথাও গিয়ে মনে হচ্ছে যেন সাধারণ মানুষ কেন, মহিলা কেন, কেউই সুরক্ষিত নয়। আজকে একটা পেশেন্ট, সে যদি আজকে যায় যে চিকিৎসার জন্য, সে চিকিৎসার জন্য গিয়ে তাকে যদি আজকে এরকম যৌন নিগ্রহের সম্মুখীন হতে হয়, এর থেকে দুঃখের ঘটনা বোধহয় আজকে এগুলো আশকারা পায়, জানেন তো। আজকে আমি বলছি, আপনি চলে যান, এই পরিস্থিতি যদি আজকে উত্তরপ্রদেশে ঘটতো, এক তো ঘটতো না, আর যদি ঘটতো 24 ঘন্টার মধ্যে তার অবস্থা খারাপ হয়ে যেত। পশ্চিমবঙ্গে হবে না। পশ্চিমবঙ্গে গিয়ে দেখুন, যে ব্যক্তি করেছে তাকে আবার কয়দিন পর বাঁচিয়ে নেবে, কারণ সে কোনো না কোনো তৃণমূল নেতার সঙ্গে যুক্ত থাকবে। আজকে পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতিটা মুখ্যমন্ত্রী এমন করে রেখেছেন যে মহিলার সঙ্গে তুমি যা ইচ্ছা করতে পারো, আর শিক্ষকের সঙ্গে তুমি যা ইচ্ছা করতে পারো, সাধারণ মানুষের সঙ্গে তুমি যা ইচ্ছা করতে পারো। এটা হতে পারে না পশ্চিমবঙ্গে। এই পরিস্থিতি বা এই হাওয়া, এই পরিবেশটা তৈরি করে রেখেছে মুখ্যমন্ত্রী নিজে। তার জন্য এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে মুখ্যমন্ত্রী। তার মানে কি অপরাধীরা লাইসেন্স পেয়ে যাচ্ছে? কারণ আমরা দেখছি যে অভয়ার কাণ্ডের পর থেকে আমাদের রাজ্যে ধর্ষণের সংখ্যা প্রায় বেড়েই চলেছে দিনের পর দিন, আর কেউ সেভাবে শাস্তি পাচ্ছে না। না, তো হবে না। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবে, যত চোর তারা সাজা পাবে না, যত ডাকাত তারা সাজা পাবে না, যত তোলাবাজ তারা সাজা পাবে না, যত ধর্ষক তারা সাজা পাবে না। উল্টে বরং আপনি দেখবেন যতগুলো এরকম এর সঙ্গে যুক্ত, তারা আজকে কোথাও না কোথাও প্রাইস পোস্টিং পাচ্ছে। আমরা কি দেখলাম আরজি করের ঘটনা? আরজি করের ঘটনা ঘটলো, যে ব্যক্তি আজকে ওই মেডিকেল কলেজের মাথায় ছিল, তাকে আজকে ওইখান থেকে সরিয়ে নিয়ে আসলো। আমরা ভাবলাম আচ্ছা কিছু বোধহয় করবে, ও মা, কিছু ঘন্টার মধ্যে দেখছি আবার নতুন আর একটা মেডিকেল কলেজে তার প্রিন্সিপাল হিসেবে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হলো। তাহলে পশ্চিমবঙ্গে যদি কেউ অন্যায় করে, অন্যায়ের সাথে থাকে, অন্যায়কে ঢাকা দেওয়ার চেষ্টা করে, তার জন্য প্রাইস পোস্টিং আছে।
তাহলে স্বাভাবিক পশ্চিমবঙ্গের এই ঘটনা তো ঘটা। আজকে এই পরিস্থিতি দেখতে হবে, যতদিন মুখ্যমন্ত্রী আছেন, এই তৃণমূল সরকার আছে, আমাদেরকে এই দিন দেখতে হবে। গুলশান কলোনির কাণ্ডে যে মূল অভিযুক্ত দুজন তাদেরকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রায় অ্যাক্টিভ, তারা রিল পোস্ট করছে, একজন বিহারে আছে, কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ বলছে তারা ফেরার, তাদের ধরতে পারছে না। না, না, পশ্চিমবঙ্গের পুলিশের ঘটনাটা অন্য। পশ্চিমবঙ্গের পুলিশ, ওনারা সিসিটিভি দেখতে পাচ্ছেন, সিসিটিভির ফুটেজ তাদের কাছে আসবে, এবং সিসিটিভি ফুটেজ সবকিছু আসার পরেও তাদের কাছে সমস্ত কিছু অন্ধকার, তাদের কাছে সমস্ত কিছু হচ্ছে বোয়া তারা। আপনি বলুন, যে পুলিশের কথা বলছেন সেই ঘটনার সিসিটিভি ফুটেজ আছে, তাদের আইডেন্টিফাই করা যেত, তাদের আইডেন্টিফাই করা যাওয়ার পরেও ওনারা ধরবে না। আমি আপনাকে একটু গল্পটা বলি। এই কয়েকদিন আগে কসবাতে তৃণমূলের কাউন্সিলর সন্ধ্যেবেলায় বসে আছে পাড়ার ফুটপাতে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে একটা গুলি চালাতে আসলো একজন ব্যক্তি, কোথাও না কোথাও তার গানটা ফায়ার করেনি, তার জন্য সে বেঁচে গেল। এই ঘটনার পরে আমরা কি দেখতে পেলাম? পুলিশের সক্রিয়তা কোথায় গেল? আজকে যেখানে যে রাজ্য সরকার, যার মাথায় মুখ্যমন্ত্রী বসে আছে, তার কাউন্সিলর সেফ না, তার কাউন্সিলর সে বলছে আমি সুরক্ষিত না, তার কাউন্সিলর বলছে আমাকে আজকে মেরে দিত। আজকে ওই কেএমসির আরেকজন কাউন্সিলর, সে মহিলা, সে বলছে আমি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখতে বাধ্য হয়েছি যে আমি কাউন্সিলর হিসেবে এখানে কাজ করতে পারছি না। আজকে কাউন্সিলর হিসেবে আজকে এখানে আমি নিজে নিরাপদ নয়। যেখানে একজন ইলেকটেড ক্যান্ডিডেট, যে কাউন্সিলর, সে জনপ্রতিনিধি, সে জনপ্রতিনিধি হয়ে, সে মহিলা একজন জনপ্রতিনিধি হয়ে সে নিজে সুরক্ষিত বোধ করছে না কলকাতার বুকে, যেখানে ভর সন্ধ্যেবেলায় লোকজন আনাগোনা করছে, তাকে চিঠি লিখতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে। আজকে আপনি কি করে ভাবছেন একটা পশ্চিমবঙ্গের সাধারণ মহিলা সে নিজেকে সুরক্ষিত ভাববে? গুলশান কলোনির কথা বলছেন, এইটা হচ্ছে আর একটা খেলা। যে কটা অপারেশন হয় ইলেকশনের দিনে, সাপ্লাই কোথা থেকে আসে? গুলশান কলোনি। ম্যান পাওয়ার কোথায়? গুলশান কলোনি। গুলশান কলোনি সরবে, কেএমসির প্রত্যেকটা ওয়ার্ড বিজেপি জিতবে। গুলশান কলোনি সরবে, এরকম গুলশান কলোনি আরো বানিয়ে রেখেছে পশ্চিমবঙ্গে। এই গুলশান কলোনি সরে যাবে, এসআইআর হবে, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল মুছে যাবে। অ্যাবসলিউট ইকুয়েশন, এর বাইরে আর কোনো ইকুয়েশন নেই।